প্রত্যাশী আপনি এবং জিবা আমিনা আল গাজী এবং জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন একাট্টা হয়েছেন ইলেনকে ঠেকাতে, কারণটা কি? তার মধ্যে মামলা না হওয়ার যে জাদু, এই জাদুর সম্পর্কে সেই ভালো বলতে পারবে। যে ইলেন ভুট্টোকে মনোনয়ন দিয়ে দল ভুল করেছে, স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা বেশি, যে কারণে সব কিছু জেনেও হাইকমান্ড তার প্রতি আস্থা রেখেছে। জুলফিকার আলী ভুট্টোর কারণে তার জনপ্রিয়তা কিছুটা হলেও বেশি। আমি যতদূর জানি যে নলসিটিতে তার ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে, সেটা স্বামীর কারণে হোক বা অন্য যে কারণে হোক। এখন আঞ্চলিকতা আর ব্যক্তি অবস্থানের বিষয়টি কি তাহলে মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে, বা আমি যদি বলি যে বিএনপির দুর্দিনের সময় তো আসলে আপনি মাঠে ছিলেন, সবার ধারণা ছিল যে আপনি এবার ঝালকাঠি 2 আসনে মনোনয়ন পাবেন, কিন্তু আপনি মনোনয়ন পেলেন না কেন? কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন অত্যন্ত জটিল প্রশ্ন। আসলে হয় কি, রাজনীতিতে আমরা তো মনে করেন ছাত্র জীবন থেকে 1977 সালে হানা ভোটের সময় আমি নবগ্রাম স্কুলে লেখাপড়া করি, স্কুলে ছোট তখন আমরা বড় ভাইদের সাথে, তখন আমার এখনও মনে আছে, আমরা ভোট ক্যাম্পে আমরা স্লোগান দিয়েছি। তারপর আমার আস্তে আস্তে স্কুল জীবন শেষ করে আমি বিএম কলেজে যখন ভর্তি হই, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হই, তখন আসলে এমপি হওয়া, বিপি হওয়া এইসব টার্গেট ছিল না। আমাদের টার্গেট ছিল এরশাদের পতন। তো হোসেন মোহাম্মদ এরশাদের পতন হলো। আমি 91 সালে বিএম কলেজের এজিএস নির্বাচিত হয়েছিলাম। 92 সালে আমি জিএস নমিশনও পেয়েছিলাম। ইউনুস স্যারে আমাকে নমিশন দিয়েছিল, সবাই, আমি করি নাই, যে আমি একা সব নিব। পরবর্তীতে আমি ভিপি নির্বাচিত হই। বিপির পর 96 সালে, আপনি জানেন 94 সালে আমার বক্তৃতাকে কেন্দ্র করে 96 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আমি বাংলাদেশে সর্বপ্রথম গ্রেপ্তার হই বরিশাল সার্কেল হাউসে। তখন 6 জন এমপি উপস্থিত ছিলেন। এর মধ্যে থেকে আমাকে নিয়ে যায়, আমার উপর অনেক নির্যাতন হয়। আমি, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি আমাকে ঢাকায় থাকার পরামর্শ দেন। আমার 5 বছরই হুলিয়া ছিল। ব্যতিক্রম হচ্ছে আওয়ামী লীগের 96, 2001-এর 5, এই 17। বিশ্বাস করবেন, এই পুরো 22 বছরে আমি আমার মায়ের কাছে 1 ঘন্টা, কোনো দিন 1 ঘন্টা থেকে থাকতে পারি নাই। হয়তো বাড়িতে ঢুকছি, একটু খাওয়া গেছে, এর মধ্যে পুলিশ, যেহেতু আমার ঢাকার অনেক মামলা ছিল, এখানে ওয়ারেন্ট ছিল, অনেক সাজার আসামি সাজা ছিল। হয় কি, তারপরও মেজর জলিল সেক্টর কমান্ডার ছিল, সে তো আপনার পদক পায় নাই, সে বীরুত্তম পদক কিন্তু পায় নাই। তো বাংলাদেশের রাজনীতি এটা হচ্ছে ব্যতিক্রম একটি জায়গা। এখানে মনে করেন অনেকের স্বার্থ থাকে। আজকের আমাকে অনেক লোক প্রশ্ন করতেছিল, তো আমাকে আমি আল্লাহর ঘরে ছিলাম। আমি মনোনয়নের চিন্তা আল্লাহর উপরই ছেড়ে দিয়েছিলাম। আমি উমরা করতে আমি মক্কা মদিনায় ছিলাম, ওখানে বসে আমি খবর দেখতেছিলাম। তো আমার যেহেতু আল্লাহর কাছে আমি সবর্দ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ফয়সালা করবেন। নবীন তো দলের চেয়ারম্যান, আপনার সে নিজে বলছেন যে আমরা একাধিক প্রার্থী যোগ্য, কিন্তু কাকে মনোনয়ন দিবে? এখানে মনে করেন কারো কারো তদবির থাকে, ভাগ্য থাকে। উনি তো রাজপথে ছিলই না, পুরো রাজনীতিও করে নাই। আসলে তো রাজনীতি করলে আজকের এই প্রশ্ন আসতো না। আমাদের আজকের আমি জেলা বিএনপির সদস্য। ঝালকাঠি 2 আসনে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু দেখলাম যে মনোনয়ন প্রত্যাশী আপনি এবং জিবা আমিনা আল গাজী এবং জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন একাট্টা হয়েছেন ইলেনকে ঠেকাতে, কারণটা কি? ঠেকাতে না, আমি বলি, আমাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে ধানের শীষ। দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দিবে, এটা নিয়ে আমাদের কোনো কষ্ট থাকবে না। আমার কষ্ট থাকলেও আমরা বিজয়ের জন্য একসাথে কাজ করব। যেহেতু এখন রিভিউ করার সুযোগ আছে, আর চূড়ান্ত তালিকা হয় নাই, চূড়ান্ত তো তালিকা করলে চিঠি দিবে ধানের শীষের। নাম্বার 3 হচ্ছে, ওই যে সে বিএনপির এমপি ছিলেন, সাধারণ সম্পাদক ছিল বিএনপির, পুরো 17 বছরে দায়িত্ব নিয়ে একটা মিছিল কোথাও করে নাই, ঝালকাঠি নলসিটির কোথাও সে কাজ করে নাই। এইটা নিয়ে মানুষের ক্ষোভ আছে এবং অনৈতিক কিছু দাবি না। আমরা দাবি করছি, আপনি দেখবেন জেবা আমিন গাজী যে দাবি করছে এটা ভয়ঙ্কর। সে বলছে যে তার মুখ থেকে শুনবেন যে 18 সালে দুঃসময় যখন মনোনয়ন দেওয়া হলো, সে একদিনের জন্য দানিশ ইলেকশন করতে আসে নাই, ইলেন ভুট্টো একদিনের জন্য আসে নাই। সবাই তার তো খুব থাকবেই। অ্যাডভোকেট শাহাদাত জেলা বিএনপির সদস্য সচিব, সে বলছে আমরা কাজ করছি মাঠে,
চেয়ারম্যান মহোদয় বলছে যারা রাজপথে ছিল, মামলার শিকার হয়েছে, তাদের মধ্যে থেকে মনোনয়ন পাবে। এবং এরা তো সবাই মামলার আসামি, অথচ ইলিয়াস ভুট্টোর বিরুদ্ধে কিন্তু একটা মামলাও নাই, কোথাও জিডিও নাই। অথচ চমৎকার বিষয় হচ্ছে, আবেগের বিষয় হচ্ছে, সে ছিল আমির হোসেন আমুর একমাত্র প্রতিদ্বন্দ্বী। 2001-এ তার আমি ইলেকশন করি নাই, আমির হোসেন আমু তার কাছে পরাজিত হয়েছিল। আমির হোসেন আমু আইন শৃঙ্খলা কমিটি সারা বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। আমি 18 সালে জেলে থাকা অবস্থায় আমার বিরুদ্ধে ঢাকায় 7-8টা গাইবী মামলা হয়েছে, যাতে আমি ইলেকশনের প্রার্থী হতে না পারি, আসতে না পারি। আল্লাহ ভালো জানেন কেন ওনারা করেছিলেন। কিন্তু ইলিয়াস ভুট্টোর বিরুদ্ধে একটা গাইবী মামলা হয় নাই, কি কারণে? এইটাই প্রশ্ন, যে কি জাদু আছে তার কাছে, যে আমির হোসেন আমু তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোনো মামলা দিলেন না, তার বিরুদ্ধে জালকাঠিতে কোনো মামলা হলো না। আমাদের তৃণমূলের একটা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে 10টা 12টা 15টা 20টা। ঢাকায় অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এই প্রয়াত গাফফার তালুকদার মারা গিয়েছেন, উনি ঢাকা উত্তরায় বাসা, উনি গ্রেপ্তার হয়েছে। ইলিয়াস ভুট্টো তো গ্রেপ্তার হলো না। আমাদের এলিজা জামান গ্রেপ্তার হয়েছে ঢাকায় পিরোজপুরে, কই সে তো গ্রেপ্তার হলো না। তার মানে কি আপনাদের ধারণা যে যখন সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম চলছে বিগত এই 17 বছর, কি তাহলে উনি আওয়ামী লীগের লোকজনের সাথে আঘাত করে চলছেন, মানে এমনটাই বোঝাতে চাচ্ছেন? এটা আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, আপনি উত্তর খুঁজবেন। আমি যেহেতু আপনার এইটা নিয়ে, আর যেহেতু দলের সবাই আমরা দল করি কম বেশি, এটা বলতে চাই না, কিন্তু তার কাছে প্রশ্ন, তারই তো দায়িত্ব নেওয়ার কথা ছিল, এগুলো করার কথা ছিল, কারণ সে এমপি ছিলেন, তারই তো এগুলো করার কথা ছিল, সে তো এগুলো করে নাই। সে মাঝে মাঝে 5 তারিখের পরে আসছে, এবং মাঝে মাঝে তার দায়িত্ব নিয়ে যদি কাজ করতো, নিশ্চয়ই তার বিরুদ্ধে মামলা হইতো। যেহেতু আমরা ডিভিশনে কাজ করছি, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সকলের বিরুদ্ধে তো মামলা হয়েছে। তার বিরুদ্ধে মামলা না হওয়ার যে জাদু, এই জাদুর সম্পর্কে সেই ভালো বলতে পারবে। প্রার্থী দেওয়ার আগে তো আসলে যারা কোন কোন আসনে কারা কারা মনোনয়ন চান তাদের সাথে আপনারা একটা বৈঠক করেছেন, তাদের মতামত নিয়েছেন। বরিশাল বিভাগের প্রার্থীদের যে মতামত নিয়েছেন, সেখানে কিন্তু আপনি একজন সদস্য, আপনিও ছিলেন। তো এই তার বিরুদ্ধে যে এই অভিযোগগুলি, সেই অভিযোগগুলো কি আপনি বা আপনারা কি লন্ডনে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন বা হাইকমান্ড বলতে আমরা যেটা বুঝি, যে যারা মনোনয়ন নির্ধারণ করবেন, নীতি নির্ধারণী যারা আছেন, তাদের কাছে কি আপনারা এই বিষয়গুলো বলছেন বা লিখিত আকারে কি তাদেরকে জানিয়েছেন? চমৎকার আপনার প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হচ্ছে সহজ। লন্ডন তো না, চেয়ারম্যান মহোদয় আমাদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন। আমরা 2জন সহ সাংগঠনিক সম্পাদক সেই টিমে ছিলাম। আমার যখন আসন, তখন তো আমি ওই চেয়ারে, আমি প্রার্থীর চেয়ারে, উনি ওই দিন 3 জন আমাদের ডেকেছিলেন, আমাকে, সাদাত সাহেবকে, আর হলো ইলিয়াস ভুট্টোকে। ওনার সামনেই আমরা বলছি, আমাদের জেলা বিএনপির সদস্য সচিব ওনাকে প্রশ্ন করছেন যে আপনার বিরুদ্ধে তো একটা জিডিও নাই। আমরা দুজনেই বলছি যে আপনারা যেহেতু দল বলছেন, আপনারা একাধিকবার, যে দলের ত্যাগী পরীক্ষিত রাজপথে যারা ছিল সেই নেতাকর্মীদের পক্ষ থেকে মূল্যায়ন হবে। 111-এর সময় সে তো সরাসরি মান্নান ভাইয়ের সাথে চলে গিয়েছিল, অর্থাৎ একটা দলের বিপক্ষে অবস্থান নিয়েছে একজন এমপি। তখন তো আপনি জানেন এই বিভাগে আমরা 2-3 জন আমরা দলের পক্ষে কাজ করেছিলাম, আর তো কেউ ছিল না। তো সেক্ষেত্রে ওনার সামনেই আমরা বলছি যে আপনারা, শাহাদাত বলছে, আমি বলছি, যে গত আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে, যারা মামলার শিকার হয়েছে, তাদের মধ্য থেকে মনোনয়ন দেন। আপনি ইচ্ছে করলে আকন কুদ্দুসকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি জাহিদ ভাইকেও জিজ্ঞাসা করতে পারেন। এটি আমরা মনে করেছিলাম যে দল হয়তো আমাদের আমাদের যে আলোচনা, এই আলোচনার গুরুত্ব আমরা কিন্তু দলকে বলে দিয়েছি যে যাদের প্রতি কোনো মামলা নাই, এগুলো কর্মীরা, তৃণমূলের কর্মীরা পছন্দ করবে না। কর্মীদের তো অনেক রক্তক্ষরণ, কিন্তু দলকে যেহেতু নেতাকর্মীরা ভালোবাসে, দল যদি আপনার যেহেতু প্রার্থী দিয়েছে, কর্মীদের তো দ্বিধা বিভক্ত হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু কর্মী যদি আমার দ্বিধা বিভক্ত হয়ে যায়, তা আমার দল তো দুর্বল হয়ে যাবে। আমার যদি ভবিষ্যতে আবার কোনো ক্রাইসিস আসে, তখন এদেরকে আর পাবেন না, কারণ এমপি থাকা অবস্থায় দলের সাথে বিট্রয় করছে। তাকে ম্যাডাম একেবারে, সে তো জুলফিকার ভুট্টোর, আপনারা জানেন, সে হলো মেহেন্দিগঞ্জের আওয়ামী লীগ পরিবারের আনিস চৌধুরীর আপন বোন, ওদিকে জুলফিকার ভুট্টোর ওয়াইফ। দল কিন্তু তাকে নিয়ে ম্যাডাম তাকে এমপিও করলো, এই মায়াদাও রাখলো না, তাদের সামান্যতম বদ্ধতা দেখায় নাই। এবং এই 17 বছরে ম্যাডাম জেলে ছিলেন 8 বছর, কোনোদিন বলতে পারবে না যে ম্যাডামের মুক্তির জন্য ওই ঢাকা সাব জেল বলেন, জেল বলেন, কোথাও এরা গেছে, এবং 30 মে পালন করতে এরা কোথাও যায় নাই। তো দলের সাথে নীতিগতভাবেই ওনাকে আমি প্রশ্ন করতে চাই, নীতিগতভাবেই উনি ভুল করছেন। ওনার প্রথম উচিত ছিল এগুলা সরি বলা, উনি কেন পারে নাই থাকতে, ওনার কারণটা কি। তো
এত কিছুর পরেও তাকে প্রার্থী করা হয়েছে প্রাথমিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তো আপনি কি মনে করেন যে ইলেন ভুট্টোকে মনোনয়ন দিয়ে দল ভুল করেছে? না, দল লিডার, শোনেন, লিডার অলওয়েজ রাইট। আপনি যদি ভুল ভুল বলেন আপনি পিছনে যাবেন, লিডার অলওয়েজ রাইট, এই নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমাদের দলের আমাদের আদর্শিক নেতা হচ্ছে জিয়া রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া, তারেক রহমান আমাদের চলমান নেতা। সবাই করে তিনি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন, আমি যে খাবার পছন্দ করি সেও আপনার নাও পছন্দ হতে পারে, কিন্তু আপনি পছন্দ করবেন আপনারটা ভুল, এটা ঠিক না। আমার নিজের যেহেতু আমার প্রত্যাশা ছিল আমি রাজনীতি করি, যে আমি যদি আল্লাহ দেয়, দল যদি দেয়, তাহলে হয়তো এমপি হবো, জনগণের কাজ করব। কিন্তু যেহেতু রাজনীতি কর্মী, আমার তো পেশাই হচ্ছে দল রাজনীতি করা। আপনি জানেন আমরা তো রাজনীতির বাইরে কোনো কাজ, আপনি মনে করেন রাজনীতিবিদদের অনেক দুর্নাম থাকে, অনেক সমালোচনা থাকে, প্রতিপক্ষরা বলে। আমাদের বিরুদ্ধে তো আমার পার্সোনাল, আমি বাংলাদেশে কোথাও আমার এক ছাড়া জমি পাবেন না, ফ্ল্যাট পাবেন না, বাড়ি, আমি তো ভীমগঞ্জ বিপি ছিলাম, তখন তো আমরা কিছু করতে পারতাম। আমরা এগুলো করি নাই, সৎভাবে রাজনীতি করছি। তো দল যেটা মনে করছে, আমরা রিভিউ আবেদন করছি, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। কিন্তু আম্পায়ার যদি আঙ্গুল জায়গায় আউট আউট, আমি বললাম নো, কিন্তু সে যেটা বলবে সেটাই তো সঠিক। কারণ আম্পায়ারকে, আপনি যখন আমি খেলায় শপথ নিয়েছি তখন তো আমি তাকে মেনেই মাঠে নেমেছি যে আম্পায়ার অলওয়েজ রাইট। আম্পায়ার আমাদের দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবেন, আমরা নেতাকর্মীরা আজকেও আবেদন করছি 3 জন প্রার্থী, যে আমরা রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, তাদের মধ্যে থেকে দেন, দলকে আমরা ঐক্যবদ্ধ রাখি। তারপর দল যদি মনে করে যে না আমাদের রিভিউ সঠিক না, বা রিভিউ সঠিক, তারপরে তো একজনকেই মনোনয়ন দিতে হবে। আর আমি তো দলের লোক, আমি তো কেউ কোনো দলের বিপক্ষে যেতে পারবো না, আল্লাহ যতদিন বাঁচাই রাখে। কারণ আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের একটি মিটিংয়ে বলেছে অত্যন্ত মায়াবী একটি কথা, কষ্ট, অনেক বেদনাদায়ক, যে আমি আমার সুস্থ মাকে রেখে আসছিলাম, আমি আমার একটা বাড়ি রেখে আসছিলাম, ঘর, আমি আমার ছোট ভাইকে রেখে আসছিলাম। চেয়ারম্যান মহোদয় বললেন আমি যদি এখন বাংলাদেশে যাই, আমার সেই বাড়িটা নাই, আমার সেই ভাই নাই, আমার মা, সেই অসুস্থ মাকে, মা মৃত্যুসজ্জায়। স্বাভাবিক কারণে তাদের তো অনেক স্যাক্রিফাইস, আমাদের চেয়ে 3 কোটি গুণ স্যাক্রিফাইস জিয়া পরিবারের। একটু 2008-এর দিকে যাই, পেছনের দিকে। এটা তো স্পষ্ট যে 11-11 সময় যারা সংস্কারপন্থীদের সাথে হাত মিলিয়েছিলেন তাদের মধ্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ছিলেন, এটা আমরাও জানি। তো সাংগঠনিকভাবে তিনি শক্তিশালী না, এটাও ঠিক আছে। এরপরও দল কী কারণে মনোনয়ন দিল? তাহলে কি বিষয়টি এমন যে স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা বেশি, যে কারণে সব কিছু জেনেও হাইকমান্ড তার প্রতি আস্থা রেখেছে? না, নমিনেশনে সে রাজপথে, তো রাস্তায় মানুষের কাছে যদি না থাকে, জনপ্রিয়তার কোনো বিষয় না। জনপ্রিয় এখানে ঝালকাঠি নরসিটি ছিল আমাদের পার্মানেন্ট সিট আমাদের। আমরা, আর এদের একটা ব্যাপার আছে, এরা যদি ভোট টাকাইতে না পারে কোনো সময় যেতে পারবে না। আর বিএনপির প্রার্থী ওই সিটটা আমাদের, ওই আসনটা আমরাই পাবো। তো হয় কি, চয়েজে তো মনে করেন প্রার্থী ঘোষণা হয়, দল মনে করছে যে আমরা 2 জন পুরুষ ক্যান্ডিডেট, আমি শাহাদাত, দল মনে করছে একজন মহিলাকে দিয়ে দিলে হয়তো এই 2 জনের মধ্যে। কিন্তু আমাদের আবার, আমরা তো এক জায়গায় আবার এক হয়ে গেছি এখন, যে আমি আর জেলা বিএনপি সদস্য সচিব, যে না আমাদের মধ্যে থেকে যা কিন্তু আপত্তি নেই। কিন্তু হয়তো দল মনে করছে যে এই পুরুষ একজন দিলে, পুরুষের মধ্যে মহিলা দিলাম, এই আর কিচ্ছু না দলের। হয়তো তারপরে তো দলের অনেকগুলা হিসাব নিকাশ, কিন্তু আপনি মনে রাখবেন, পরীক্ষিত নেতাকর্মী ছাড়া এই দলের আদর্শ বাস্তবায়ন করার লোক পাবেন না। তিনি বক্তৃতায় বলে, এখন দেখবেন যে ভুট্টোর আদর্শ বাস্তবায়ন করতে চাই, জিয়া রহমান ম্যাডাম তারেক রহমানের আদর্শ বাস্তবায়নের কথা সে জানেও না, বলতেও পারবে না যে কি আদর্শটা কি, এটা সম্ভব না। মনোনয়নের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা এবং প্রভাবের বিষয় রয়েছে। এক্ষেত্রে যদি বলি যে ইসরাত সুলতানা ইলেনের দলের প্রতি যে কমিটমেন্ট, সেখানে ঘাটতি আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এটা তো আপনি মানবেন যে মরহুম জুলফিকার আলী ভুট্টোর কারণে তার জনপ্রিয়তা কিছুটা হলেও বেশি। আমি যতদূর জানি যে নলসিটিতে তার ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে, সেটা স্বামীর কারণে হোক বা অন্য যে কারণে হোক। এখন আঞ্চলিকতা আর ব্যক্তি অবস্থানের বিষয়টি কি তাহলে মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? আর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় তো আপনিও ছিলেন, সেখানে আসলে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?
স্পষ্টভাবে ডক্টর জাহিদ সাহেব বলছেন যে দলের নীতিমালা এগুলো তো সামনেই বলছেন যে যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, ত্যাগী নেতাকর্মী, তাদের মধ্য থেকেই আমাদের মূল্যায়ন করতে হবে। আর জনপ্রিয়তার যে কথা, আসলে জুলফিকার কোনো আমি অদ্ভুত একটা প্রশ্ন, জনপ্রিয় ছিল না। সে দেশটাদের 86, 88 জোর করে ভোট নিয়ে গেছে। তাদের সময় ইউনিয়ন পরিষদে কেউ ভোট করতে পারে নাই, ভোট জোর করে নিয়ে গেছে। 91-এ ভোট করতে পারে নাই, নির্বাচনে হারছে। 96-এ ভোট কাটছে, ওদের 3টে ইউনিয়ন আছে, ভোট কাটছে। এই ভোট কাটা কারণে আজিজ গাজী 9000 ভোটে হারছে বিএনপির প্রার্থী। 2001-এ আবার ওই 4 ইউনিয়ন যেহেতু ছিল, আবার 8টে জন ভোট কাটতে পারে নাই। 8টে যদি আমার প্রশ্ন, 8টে তো বিএনপি কয়েকজন এমপি হলো না, 30 জন, মির্জা বাবুর মতো লোক এমপি হলো না। তো উনি যদি এত জনপ্রিয় হয়, তা 8টে কেন নির্বাচন রেখে চলে গেলেন? কী কারণে, কিসের বিনিময়ে 8টে কেন সে নির্বাচন জয়লাভ করলো না? জনপ্রিয়তা তো প্রতিদিন বাড়ে কমে। উনি যদি পার্মানেন্টলি এত জনপ্রিয় হয়, তো উনি 8টে নির্বাচন, 18তে কেন নির্বাচন করার জন্য আসলো না? 18তে একদিন তো দানের শীষের পক্ষে ভোট চায় নেই, তার তো দায়িত্ব ছিল বিএনপির পক্ষে ভোট চাওয়া। আপনি যদি আদর্শবান কমিটেড লোক না হন, সেক্ষেত্রে তো আপনার 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এখানে রাস্তায় একটা লোক জনপ্রিয় দাদু শোনা, এই রাজনীতি তো চলবে না। আপনাকে জানতে হবে আপনি কেন এমপি হয়েছেন, আপনার কাজটা কি। পার্লামেন্টে 5 বছরে কোনো দিন দেখছেন যে 5 মিনিট রাষ্ট্রের চিন্তা নিয়ে কথা বলছে? আমরা তো মুখস্থ বলে দেবো যে আমার জালকারী নলসিটির কী কী দরকার। উনি জালকারী তোমরা কোনো উন্নয়ন করে নাই, 1 টাকাও। জালকারী যদি 100 টাকা হইতো, 80 টাকা নিয়ে যেত তারা। এবং ভুট্টো সাহেব কোনো দিন জনপ্রিয়, তারা তো জনপ্রিয় কাকে বলে? আপনি দেখেন, আমি আপনার 70 সাল থেকে জালকাঠি নির্বাচনের ফলাফল আমার হোয়াটসঅ্যাপে আছে, দিয়ে দেবো। কোনোদিনই এরা 50,000 ভোটের ব্যবধান 60,000 ভোট ভুট্টো এমপি হয় নাই। টাকা এনেছে আমির হোসেন মুর্শেদে, তারপরও 86, 88 অল্প ভোটে জিতছে। আপনার 19 সালেও তো বিএনপি 38,000 ভোট পেয়েছে জালকাঠি নলসিটি। আর আমাদের জালকাঠি এখন ভোট বেশি সদর উপজেলায়। তো ভোটের জনপ্রিয়তা কি? আমরা তো বিএম কলেজের ভিপি ছিলাম, আমার তো 20,000 ছাত্রছাত্রী আছে সাবেক ওখানে, ছাত্রছাত্রী, স্কুল কলেজের টিচার, এগুলো সব তো বিএম কলেজ কেন্দ্রিক। পুরো ডিভিশনে দেখবেন যে বরিশাল বিভাগের বিএম কলেজের ছাত্র ছাড়া কোনো স্কুল কলেজের টিচার নাই ম্যাক্সিমাম। পুলিশে দেখবেন, আনসারে দেখবেন, সব জায়গায়। আমাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি তো এখানে তো তাল, আপনি এটাকেই কাজে লাগাইতে হবে দলের। আমি দলের একটা পলিটিক্যাল কর্মী দলের জন্য যা করতে পারে, এইটা তো অন্য কেউ পারবে না। আর 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। এই প্রেক্ষাপট আমি অনেক কথা, দলের প্রার্থীর বিরুদ্ধে এত কথা বলা যাবে না। সে তো যেখানে তাকে গড়ে পড়ে সব আওয়ামী লীগের চিহ্নিত লোকজন তারা এখন ঘনিষ্ঠ। দেখেন বক্তৃতায় কোথাও একটা আওয়ামী লীগ বিরুদ্ধে বক্তৃতা দেয় না। সে একসময় অভিযোগ করছে তার হাজব্যান্ডকে আমির হোসেন মারছে, 96 সালে একটা অভিযোগ ছিল। কই, সে তো কোনদিন ক্ষমতার সঙ্গে এমপি দেওয়া মামলাও করে নাই। না, 2000 সালে ওই তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়। 2001-এ ভুট্টো এমপি হলো না, এলেন ভুট্টো, কোনদিন বলে নাই। বলছিলেন বা এই যে মনোনয়ন দেওয়ার আগে তো আসলে দল থেকে আমরা যতদূর জানি যে প্রত্যেকটি আসনই জরিপ চালানো হয়েছে 2বার 3বার করে, যে কার অবস্থান ভালো। তো যারা জরিপ করেছেন তাদের তো এই বিষয়টি জানার কথা যে সে দলের দুর্দিনে ছিল না, সংস্কারপন্থীর সাথে ছিল, আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলছেন। তো এই রকম একজন লোককে তাহলে কিভাবে মনোনয়ন দেয়? তাহলে কি যারা এই জরিপটা করেছেন তাদেরও কি এখানে কোনো স্বার্থ আছে, যে স্বার্থের কারণে তার পক্ষে রিপোর্ট দিয়েছে বা এরকম কিছু? না, আপনি যতই বলেন, আমি প্রশ্ন আগের জায়গায় যাব। হয় কি, 4-5 জন, 3 জন, 4 জন প্রার্থী থাকলে দল যে ক্রাইটেরিয়ায় মানুষ পছন্দ করে, হয়তো দল মনে করছে যে মহিলা মানুষ, সাবেক এমপি সহজে পাশ করে যাবে, অথবা কেউ বুঝাইছে। দলের মধ্যে শত্রু মিত্র থাকে না, আমার তো দলে 2 একজন শত্রু থাকতে পারে, তারা হয়তো এইটাকে আপনার চেয়ারম্যানের সামনে এটা মিথ্যা তথ্য দিয়ে উত্থাপন করতে পারে। এটা তার বিষয় না। এখন মিথ্যা তথ্য দিয়ে একজনকে বুঝাবে, যারা বিএনপির নীতি নির্ধারণী তারা তো অনেক উচ্চ পর্যায়ের লোক, মানে তাদেরকে যদি একটা কিছু বোঝানো হয় তারা সেটা। জালকাঠি আসনে আপনাকেও যদি দল মনোনয়ন দেয়, আপনি নির্বাচিত হয়ে যাবেন। এত চমৎকার একটি আমাদের আসন। এই আসনে মনে করেন দল যে সিদ্ধান্ত নিচ্ছে, দল তো ভুল করতে পারে না, এটা আমি বললাম আগেই। আমার চোখে দলের যে সিদ্ধান্ত, তার যে দলের যে বক্তব্য, সেই বক্তব্যের আলোকে নমিনেশনটা হয় নাই। তো দল যদি আমাদের বক্তব্য আমলে নেয়, আবার যদি চিন্তা করে, তাহলে দল চিন্তা করতে পারে
নমিনেশন পরিবর্তনের, যেহেতু ফাইনাল কিছু হয় নাই, যদি না করে দল যাকে দেবে তার পক্ষেই আমরা কাজ করবো। আমাদের এই তিনজন বাদেও তো কাউকে দিতে পারে, কিন্তু আমি তো চূড়ান্তভাবে আমার দলের লোক। ধানের শীষ আমাদের ঠিকানা, ধানের শীষ জয়লাভ করলেই বাংলাদেশ জয়লাভ করবে, এবং এইখানে আমাদের কোনো রকম বিরোধ আপোষ, এখন যতই কথা বলি এই মান অভিমান কষ্ট এগুলো সব আমরা ভুলে যাব। যেমনটা আপনি বলছিলেন যে ওটা বিএনপির সিট, যে কোনো লোককে দিলেই হয়ে যাবে, সেই অবস্থা কি বাংলাদেশে এখন আছে যে ধানের শীষ দেখলেই মানুষ ভোট দেবে? ধানের শীষ সবচেয়ে জনপ্রিয় মার্কা। আপনি মনে করেন মানুষ ধানের শীষ ছাড়া বিকল্প কি আছে বলেন? বিএনপির মধ্যে একটা গ্রুপ কিছু একটা 1 লক্ষ ফ্যাক আইডি চালায় একটা রাজনৈতিক দল, এটা দিয়ে বিএনপির মধ্যে মনে করেন এক জায়গার একটা ঘটনা 1 লক্ষ জায়গায় পোস্ট করে। কিন্তু বিএনপির রাজনৈতিক কর্মী, আপনি এই অঞ্চলের ছেলে, আপনি বলেন বরিশাল বিভাগের কোন আসনটা আমরা ইনশাল্লাহ না পাওয়ার আছে? মনে করেন আমি 21টা আসনের, আমরা ইনশাল্লাহ 20, 21, আমরা 19, 20টা আসন পেয়ে যেতে পারি ইনশাল্লাহ। আমার এই সব জায়গা অবস্থা ইনশাল্লাহ। এবং আমরা তো মনে করেন ধানের শীষ হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় মার্কা। আমার ব্যক্তিগত আচরণে মানুষ কষ্ট পেতে পারে, কিন্তু ধানের শীষ হচ্ছে জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্যাক্রিফাইস এবং তারেক রহমানের যে কন্ট্রিবিউশন গণতান্ত্রিক আন্দোলনে, স্বাভাবিকভাবে মানুষ আশা করে যে বিএনপিকে ভোট দিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নিরাপদে থাকতে পারবে। আমরা এমন কোনো কথা বলবো না যে ধানের শীষে ভোট দিলে আপনি বেঁচে যাবেন। তো হিন্দুরাও তো ধানের শীষে, তারা যাবে কোথায়? যারা আজকে মিথ্যা আশ্বাস দেয়, এটা একটা বড় ভণ্ডামি যে আমার মার্কায় ভোট দিলে, আরে ভাই আমি মদিনা মক্কা থেকে আসছি, ওখানে এই হলো খেজুর গাছ, আজ পর্যন্ত হুজুরের কথা শুনি না তো যে খেজুরে ভোট দিলে আপনারা বেঁচে যাবেন। আমাকে ধানের শীষ নিয়ে তো জামাত ইলেকশন হচ্ছে কতবার, তো তাদের কি হবে? তাদের নেতারা কি তার দোষকে যাবে? তো তাদের শহীদ বলে কেন? এটা হলো বিএনপির প্রতি একটা বহুমাত্রিক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র হাসিনা করছে, হাসিনা ক্ষতিগ্রস্ত, হাসিনা যে গ্রুপটাকে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছে ওই একই গ্রুপ এরা ব্যবহার করতেছে। এটা ইন্ডিয়ার সবাই, বিএনপি যেহেতু বাংলাদেশে একটা পপুলার, বিএনপি একটা রাজনৈতিক দল, এই দলটাকে যদি ভেনিশ করা যায় তাহলে এখানে যে কোনো রাজনীতি মানুষের উপর চাপাই দেওয়া যায়। সেই কারণে আমি মনে করি সকল ধর্ম বর্ণের মানুষ, সাংবাদিক, পেশাজীবী যার যার নিরাপত্তার কারণেই ধানের শীষে ভোট দেবে। আর তারেক রহমান সাহেব তো আপনার যে কর্মসূচি দিয়েছেন যে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারেক রহমানের যে স্বপ্ন, আপনি যদি তাকাই দেখেন, এইটা কোনো দল কোনো সময় বলে নাই। অনেক দিন পরে তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলছেন, তারেক রহমান কৃষি কার্ডের কথা বলছেন, যেটা ফার্মার্স কার্ড, যেটা স্বাস্থ্য কার্ডের কথা বলছেন। আজকে চিকিৎসার জন্য আপনি অসুস্থ হন, আপনার কারো দ্বারস্থ হইতে হয়, আপনি স্বাস্থ্য কার্ড থাকবে, 399 ফোন দেবেন, রাষ্ট্র আপনার যে কোনো চিকিৎসা করতে বাধ্য, বরিশাল লাগুক, ঢাকা লাগুক, যেখানে লাগবে। অর্থাৎ এই যে রাষ্ট্রের যে দায়বদ্ধতা, এটা তো তারেক রহমান 1 বছর আগে, আওয়ামী লীগ 5ই আগস্টের 1 বছর আগে সেটা শুরু করছে, এমন না যে নতুনভাবে করছে। তিনি একটা মানবিক রাষ্ট্রের জন্য সে বলছেন সকলকে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, মানে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা জড়িত। 5 তারিখের পর তাদের উপরে এত নির্যাতন হয়েছে গত 17 বছর, সে বলছেন যে না প্রতিশোধ নেবেন না, ম্যাডাম হাসপাতালে চিকিৎসা দিন, সে বলছে যে না ভালোবাসা দিয়ে মানুষের মর্যাদা করেন। তো মানুষ তো এগুলো মনে রাখবে, মানুষ তো খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান, এইটাকে আমার কথা তো ধানের শীষে ভোট দেবে না। এটা মানুষের মনে আছে। 5ই আগস্টের আগে যদি আমরা দেখি যে সবচেয়ে জনপ্রিয় দল ছিল বিএনপি, কিন্তু এই 13 মাসে কিন্তু সেইখানে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে, বিভিন্ন চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি, এই বিষয়টি তো আসলে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। না, হয় কি আপনার দলের মধ্যে কিছু খারাপ লোক তো থাকবেই। জামাতের কত এত তারা শুদ্ধ কথা বলে, গৌরনদী ছাত্র শিবিরের সেক্রেটারির তো আপনি দেখছেন কি কাহিনী করছে। হয় কি রাজনীতিতে মানুষের এবারেই যেহেতু আমাদের দেশের মানুষ অত মানবিক না। আপনি যদি মানবিক হন, আপনি চিন্তা করেন এখন কেউ খুনের কথা বলে না। আপনার মনে করেন মুদি দোকানে চাঁদাবাজি বা একটা লোকের, এইটা কিন্তু ম্যাক্সিমাম হয়েছে ঘটনাটা। আমি বলি আওয়ামী লীগ বসলে 5 লক্ষ লোক মারা যাবে, এই ঘটনা কিন্তু কোনো লোক মারা যায় নাই। ঘটনা ঘটছে কি যে আমার বাড়ি যেন আমি এটা রাঙ্গাবালিতে একটা সালিশি আমি করছি, কীরকম ওই মহিলা ফোন করছে যে তার জমি জোর করে দখল করছে বিএনপি। আমি ওসিকে ফোন করলাম, ওসি বললো যে ভাই এই জমি ঘটনা মিথ্যা। বর্ণনা হলো যে এই জমি একই দাগের জমি 2 জনে কিনছে, যে আওয়ামী লীগ করে সে 17 বছর ভালো জায়গা দেওয়া ভোগ করছে, আর বিএনপি যে সে তাকে ভালো জায়গা দেয় নাই। তো 5 তারিখের পর ওই বিএনপির লোক করছে কি ওই ভালো জায়গাটা সে নিয়েছে। ওই মহিলার অভিযোগ ছিল যে সে টাকা দিচ্ছে, পরে আমি তার ইন্টারভিউ নিলাম
যে আপনি কয় লাখ টাকা, কয় 3 লাখ, কেমনে দিয়েছেন, গরু বেশি, কত, 3টে গরু, কত, 60-70 হাজার টাকা। আমি যে বোন এটা সঠিক না, কোনো কিছুই নেয় নাই, আসল কাহিনী বলেন। পরে ওসিকে আমি ধমক দিলাম যে ভাই ওকে গ্রেপ্তার করেন। ওসি বলছে ভাই আপনি, আমি দলিল পাঠাই, এই দেখেন। পরে আমি ওকে ধরলাম যে বোন আপনি কেন মিথ্যে বললেন, আপনার জমিতে ওরা জোর করে দখল করে নাই, আপনি যে 17 বছর ধান খাইছেন সে ধান সমান তোমার ভাগ করেন। ম্যাক্সিমাম জায়গায় এটা করছে। টুকিটাকি আরও ঘটনা যেটা করছে সেটা তো আমরা বিচার করছি। বিএনপি তো সামান্যতম, আপনার জানা আছে অনেক ত্যাগী নেতাকর্মী বিরুদ্ধে বিএনপি অ্যাকশন নিছে। তারেক রহমান যেহেতু লন্ডনে থাকেন তিনি তো সব নিজে দেখেন না, কিন্তু আমাদের দলে যে যা করছে সবাই শাস্তি ভোগ করছে। আর আমরা আর একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের একদল স্লোগান দেয় 71-এ যে গণহত্যা হলো, এত মানুষ মারা গেল, হত্যা মামলার সাজা বেশি না চাঁদাবাজির সাজা বেশি বলেন? কেউ এখন জুলাই আগস্টে হত্যার কথা তারা বলে না, তারা বলে চাঁদাবাজি। আমরাও চাঁদাবাজি বিচার চাই, আমরা চাঁদাবাজির ফাঁসি চাই, গণহত্যারও ফাঁসি চাই, আইন করে দরকার হলে ফাঁসি যাবজ্জীবন দিতে হবে। চাঁদাবাজি করলে তার বিচার হতো, ওপেন হাত কাইটে দেন। কিন্তু বন্ধু রাজনৈতিক দলের ওই হত্যাকারীদের বিচার চাই, খুনিদের বিচার চাই, যে তাদের কষ্টটা কি। আচ্ছা, আপনার আসনের দিকে আবার আসি, যে দলীয় প্রার্থীর বিপক্ষে যদি আপনারা কাজ করেন তাহলে তো সুযোগটা জামাত বা ইসলামী আন্দোলনের প্রার্থীরা নেবে, তো সার্বিকভাবে ক্ষতি তো ধানের শীষের হবে না? আপনি চমৎকার প্রশ্ন করছেন। আমরা তো সবাই আমরা আজ মিটিং করছি ধানের শীষের ভোট চাই। আমরা তো ভোট চাই না যে আমাকে ভোট দেন বা আমার সেই মার্কে আমার ধানের শীষ, বরঞ্চ প্রচার আর বাড়ছে। আমি তো ধান অপই যাওয়ার কথা, আমি নমিশন পাইনি, আমি চুপ করে থাকুন বা কম দামি এই 2 দিন আমরা ওয়ার্ক করলাম, কাল যে আমি সবাই তো ধানের শীষের ভোট চাই। তো ধানের শীষ তো আমাদের মার্কা, ব্যক্তিত্ব এখানে বিষয় না। আমার দেখবেন যে ধানের শীষের পক্ষে বিপক্ষে কেউ কাজ করে কিনা, ব্যক্তিকে আমি পছন্দ করতে নাও পারি, আমার ব্যক্তিগত আচার আচরণের সাথে হইতে পারে বিরোধ থাকতে পারে, কিন্তু ধানের শীষ নিয়ে তো আমাদের কোনো বিরোধ নাই। স্বাভাবিক এই সুযোগ কেউ পাবে, এই সুযোগ পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা সব জায়গায় বলি যে ধানের শীষ আমাদের ঠিকানা, ধানের শীষ আমাদের, এখানে কোনো আপোষ নাই। আমরা ধানের শীষ, সবাই ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। সবশেষ প্রশ্নে যাচ্ছি যে যেহেতু আপনার সাক্ষাৎকার নিচ্ছি, অন্য 2 প্রার্থী তো আর এখানে নেই, তো আপনার দাবিটা কি, আপনি হাইকমান্ডের কাছে কি চাচ্ছেন? হাইকমান্ড তো না, আমার দলের যে চেয়ারম্যান দেশনেত্রী এবং খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদেরকে আমরা আরও সহজ করে দিয়েছি যে আমরা 3 জন প্রার্থী দলের 18 যে ইলেকশন করছে জেলা বিএনপি সদস্য সহ আমি 3 জন, আমরা বিরোধ মীমাংসা করে আমরা বলছি যে 3 জনের মধ্যে থেকে যাকে মনোনয়ন দেন, এটা জেলা বিএনপির কনভেনারও তারাও বলছে যে আমরা পুরো ইউনিট আমাদের সাথে, যে আমাদের কোনো আপত্তি নেই। তো স্বাভাবিক কারণে এই আবেদনটা আমি আবার বলি দলের কাছে করলাম, দল বিবেচনা করতেও পারে নাও করতে পারে, দলের সিদ্ধান্তই তো চূড়ান্ত। এইটা নিয়ে আমাদের মানে এইটা নিয়ে আমরা লাস্ট চিঠি, যখন ধানের শীষের চিঠি নেওয়া পর্যন্ত আমরা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে, আমরা কোনো ভাঙচুর বা কোনো খারাপ, আমরা জাস্ট রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আজকের একটা কর্মসূচি পালন করছি আমরা 31 দফার। আমরা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আমাদের বক্তব্য তুলে দেবো চেয়ারম্যান মহোদয়ের কাছে, যাতে চেয়ারম্যান মহোদয় আমাদের তো এই মিটিং না করলে তো সে শুনবে না, হাইকমান্ড যাতে শুনে, মাননীয় মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য যিনি দায়িত্ব ছিলেন তিনি, জাহিদ ভাই সহ সবাই যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেন যে জালকারী পরিস্থিতি এই, এরা 3 জন প্রার্থী এটা আবেদন করছে, সে আবেদন তারা আমলে নিতেও পারে না নিতেও পারে, তারপর আমার নেতা লিডার অলওয়েজ রাইট, এই পিছনে যেতে হবে, যার জন্য এটা নিয়ে আমাদের মানে সবশেষ চূড়ান্ত তালিকায় যদি এই ইসা সুলতানা ইলেন ভুট্টোকে রাখা হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে? আমরা সবাই মিলে দলের সিদ্ধান্ত, আমরা এখন যারা আছি সবাই মিলে আমরা ধানের শীষের পক্ষে নামবো। আমি আবার বললাম ব্যক্তি আমাদেরকে বিষয় না, আমাদের মার্কা হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষের জন্য আপনি জানেন আমার ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ হাজার হাজার নেতাকর্মী আমরা তো জীবিত আছি আলহামদুলিল্লাহ। ইলিয়াস আলীর খবর নাই, তার সন্তানেরা তার লাশ খুঁজে পায় নাই, কবরস্থানও খুঁজে পায় নাই। চৌধুরী আলম একই, হাজার হাজার নেতাকর্মী আমাদের গুম খুন হয়েছে। কে বরিশালে মশিউল সেন্টু মারা গিয়েছে, আমাদের মেহেদি মারা গিয়েছে, আমাদের কালু, মিরাজ, যেহেতু কত নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনার এই যে এরা গুম খুন হয়ে গেছে। বরিশাল বিভাগে অনেক নেতাকর্মী কারাগারে গিয়েছে, নির্যাতন ভোগ করছে। 28 তারিখে আপনি জানেন এই বরিশাল সদর আসন এমপি সরবের উপর হামলা হয়েছিল 28 অক্টোবর ঢাকায়, সে তো মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছে। তো স্বাভাবিকভাবে আমি ব্যক্তিগতভাবে আমি বুঝি যে আমি যে জীবিত আছি আলহামদুলিল্লাহ,
আমার অনেক বন্ধুদের হাত নাই, সহকর্মীরা আমাদের সাথে মিছিল করছে তারা নাই, আমাদের অনেক ছোটো ভাইরা আমাদের সাথে মিছিলে ছিল তাদের আমি দেখি না। হাজার হাজার জুলাই আগস্টে মনে করেন আমাদের আবু সঈদ, মুগ্ধ, অসীম, হাজার হাজার ছেলেরা তো রক্ত দিল, তারা কী পাবে? তারা তো জীবন দিয়েছে। এই 5ই আগস্ট তৈরি করার জন্য জীবন দিয়েছে তারা, এটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমাদের প্রশ্ন ছিল অন্য জায়গায়, যারা 5ই আগস্টের চেতনা ধারণ করে 5ই আগস্টে আমার পরিবারের 10 জন সরাসরি ভূমিকায় ছিল। আমি, আমার ছেলে, এলেভেলের পর আমার ছেলে, আমার সুমন্দির মেয়ে, আমার ছোট বড় ভাইয়ের ছেলে আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ে, আসলে ওরা জীবন বাজি রেখে মিছিল করছে। আমি ওকে রিকোয়েস্ট করছিলাম যে সিয়াম, তুই আমার ফ্যামিলির বড় ছেলে, বলছে বাবা আমি কারো কথা শুনবো না, আমার ভাইদের হত্যা করছে, আমরা হাসিনার পতন ছাড়া করে যাব না। আমার সুমন্দি লন্ডন থেকে, আমার শালি ওরা ইংল্যান্ডে ওরা রাস্তায় রাস্তায় মিছিল করছে। আমার ছোটো শালা মিরপুরে শেওড়াপাড়া যেহেতু ওদের বাড়ি, ওরা 16, 17, 18, 19 ঈদের মধ্যে সবার মধ্যে আপনার ঝুঁকি নিয়ে ওরা খাবার বিতরণ করছে, যেহেতু শেওড়াপাড়া কাজীপাড়া বাড়ি, বাড়িতে রান্না করে পানি, খিচুড়ি, বিরিয়ানি। অর্থাৎ আমাদের তো একটা প্রত্যাশা ছিল জুলাই আগস্টের যে চেতনা, এই চেতনা যারা ধারণ করে তাদের মধ্যে থেকে আপনি যখন, আমি ছাত্র রাজনীতি করছি, বিএম কলেজে জিজ্ঞাসা করেন নাইম ওদের কাছে, আমি একেবারে প্রথম দিন থেকে ওদের সাথে যোগাযোগ রাখছি, কীভাবে আন্দোলন করবে, কীভাবে করবে, রাত্র 3টা 4টা পর্যন্ত। আমরা তো এই আন্দোলন সংগ্রামের সক্রিয়, আর যেহেতু আমি বিএমকার ভিপি ছিলাম, ছাত্র রাজনীতির যে চেতনা আমি ধারণ করি, আমি বিএনপি রাজনীতি করি, আমি সমাজ রাজনীতি করি, আমি বিপি থাকা অবস্থায় জালকাঠিতে আমি পরিবহনের ব্যবস্থা করছি। স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা আমার প্রতি, এই যে ইয়াং জেনারেশন প্রায় 1 লক্ষ ভোট আমাদের জালকাঠি ইউনিভার্সিটি, সেই ভোটটাও তো আমি দাবিদার, যেহেতু ওদের আমাদের